বন্ধুরা অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা বড় হলেও নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। যেহেতু আমি মাঝখানে দুদিন ভিডিও দিইনি, তাই হয়তো অনেক কথা বলতে, অনেক ভিডিও দিতে তোমাদেরকে মিস করে গেছি। কিন্তু হ্যাঁ, ভিডিওগুলো সম্পর্কে কথা তো অবভিয়াসলি বলবো। কাকে নিয়ে ভিডিওটা করছি? রিনাকে নিয়ে, দালালকে নিয়ে এবং সীমা দিদিভাইকে নিয়ে ভিডিওটা করছি। দেখো, রিনারই অজান্তে রিনারই ভাড়া করা দালাল, মানে দালাল তার মালকিনের উপর এমন একটা স্ট্যাম্প লাগিয়ে দিল, যেটা ওয়াইটির আমরা যদি সেই স্ট্যাম্পটা লাগাতাম বা সেই স্ট্যাম্পটা যদি দীপ দাদাভাই লাগাতো তাহলে কেউ বিশ্বাস করতো না। কিন্তু এখানে এমন একটা প্রমাণ তোমাদের সামনে আমি দেব, যেটা কিনা তার নিজেরই দালালের তরফ থেকে এসছে। সেই প্রমাণ তোমাদের সামনে দেব যে দালাল কিভাবে রিনার দিকে এই পরকীয়ার স্ট্যাম্প লাগিয়ে দিল, সেটা হয়তো রিনারই অজান্তে। তোমরা হয়তো ভিডিও দেখেছো, হয়তো বুঝতেও পারোনি যে অ্যাকচুয়ালি এই কথাটা কাকে ইঙ্গিত করে এই দালাল কথাটা বলেছে। তো হ্যালো গাইজ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওয়াইটিতে না এলে জানতে পারতাম না যে সত্যি এমন একটা সময়ে এসে আমরা পৌঁছেছি। 2024 বলে আমরা অনেক আনন্দ, অনেক মাতামাতি করছি। এবার আনন্দের ভাগ, মাতামাতির ভাগ অনেক রকমেরই হয়। যেরকম আমরা বাড়িতে সব পরিবার মিলে অনেকে ঘুরতে বেরোচ্ছে ওই দিনটা নিয়ে, ওই দিনটা অনেকে বাচ্চাদের সাথে এনজয় করছে, বাড়ির ছাদে ছোটখাটো একটা ফিস্ট করছে, পিকনিক করছে। আবার অনেকে নানান রকম নেশার জিনিস পান করে সেটা আমাদেরকে আবার সোশ্যাল করে দেখাচ্ছে। দেখো, এনজয় করতে গেলে যে কিছু কিছু নেশার জিনিস পান করতে হয়, সেটা শুধুমাত্র যে কেউ একজন করেছে এটা আমি বলছি না, অনেকেই করে। কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখাতে হবে, আবার সেও একজন বড় ব্লগার হয়ে। তো কার কথা বলছি বুঝতেই পারছো, মন্দিরার কথা। তাকে এই ভিডিওতে আমি টানবই না, জাস্ট কথা প্রসঙ্গে বেরিয়ে গেল তাই বললাম। সেখানে 2024-এ দাঁড়িয়ে এটা বলতে বাধ্য হচ্ছি যে সত্যিই হয়তো মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। মেয়েরাই পারে একটা সম্পর্ককে কিভাবে ঘোর পেঁচালি করে জোড়া লাগিয়ে দিতে। হ্যাঁ, এই কথাটা বলছি বলে তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করবে যে তুমিও তো একজন মেয়ে, তাহলে তুমিও তো রিনাকে আর দাঁত ফোকলার সাথে কিভাবে একদম মানে নোংরামো একটা জায়গায় নিয়ে গেছো। না, আমি নিয়ে যাইনি। সেটা তারা প্রথমে নিজেরা হাজব্যান্ড ওয়াইফ মিলে সোশ্যাল করেছে এবং তারপর সেটা নিয়ে আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাদের সামনে আমরা নিজেদের মতামত বা বক্তব্য জাস্ট পেশ করেছি। এছাড়া কিন্তু আর আদার্স কিছুই না। সেখানে দাঁড়িয়ে আজকে এই যে দালাল কালকে যে ভিডিওটায় সীমাদিকে নিয়ে এবং সন্দীপ দাকে নিয়ে যে নোংরামো কথা বলে গেল, এইগুলো শোনার পরেও মনে হয় যে কিভাবে একটা মেয়ে, একটা দিদি আর একটা ভাইয়ের সম্পর্ককে এতটা নোংরামো করতে পারে। একটা ভাই এবং একটা 13 বছরের বয়সী মানে বড় বয়স দিদির সাথে বলছে মন্দিরে গিয়ে নাকি বিয়ে করে নিয়েছে। যেখানে আমরা যাই নিজস্ব মনস্কামনা ভগবানের কাছে উজাড় করে জানাতে, যদিও বা ভগবানের দর্শন পেতে গেলে মনকে সুন্দর পরিষ্কার করে নিয়ে যেতে হয়, যেটা কিনা রিনা যতবার যেতে গেছে ততবার সেইখানে গিয়ে তার কিন্তু সব জায়গাতেই কি একটা করে মানে ঘাটতি পড়ে গেছে। কোনো একটা কারণের জন্য সেই জায়গায় সেই মায়ের কাছে গিয়ে উঠতেই পারেনি। ব্লগে কন্টেন্ট হিসেবে দিতে হবে, তাই এইখানে নয় তো চলো ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। কিন্তু আমরা তো জানি যে এইখানে গেলে আমার এই জিনিসটা আমি পুজো দিলে আমি মন থেকে শান্তি পেতে পারবো। সেখানে এই যে দালাল তার কালকের ভিডিওতে দীপ দাদাভাই এবং সীমাদির তারাপীঠ যাওয়াকে নিয়ে এত রকমের নোংরামো কথা বলে গেল, সেটাকে জাস্ট মেনে নেওয়া যায় না। এবং কাকে উদ্দেশ্য করে বলল? যে মন্দিরা তার 10 বছরের ছোট একটা ভাইকে ভাই 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 বলে সাইয়া করে ফেললো। দেখো, মন্দিরা আর সীমাদির সাথে কখনোই কিন্তু তুলনা করা উচিত নয়। দুজন দুটো ক্যাটাগরির মানুষ, যেখানে কিনা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই যে একটা ওয়াইফ কি সুন্দর ছেলেকে কাজে পাঠিয়ে, মেয়েকে তার জবে পাঠিয়ে, হাজবেন্ডের অসুস্থতার সময়েও তার চিকিৎসার সমস্ত টাইম মেনটেন করেও আমাদের সামনে ব্লগ দিয়েছে। মানে সেই মানুষটা জানে যে আমার এখন টাকার প্রয়োজন, আমাকে ভিডিও দিতে হবে, এটা আমার একটা কাজের জায়গা, সেখানে আমার ভিডিও দেওয়া বন্ধ করলে চলবে না। এবং এই টাকা আমি কিসে কাজে লাগাবো? আমার হাজবেন্ডকে বাঁচাবার জন্য আমি কাজে লাগাবো। তো এটাতে আমি তো কিছু ভুল খুঁজে পাই না, কারণ আমরা যখন মনে করে নিই যে আমার ওয়াইটি থেকে এই টাকাটা মান্থলি আসবে, সেখানে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা ভিডিও দিতে বন্ধ করি না, কারণ জানি যে এই টাকাটা আমাদের মাসে এলে এই জায়গাটায় আমরা কাজে লাগাতে পারবো। সেখানে আবার কেউ অসুস্থ থাকলে তার পেছনে কতগুলো টাকা খরচ করতে হয় সেটা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয়, যারা ভিউয়ার্স, যারা ব্লগার, আশা করছি এতদিনে খুব সুন্দরভাবে বুঝে গেছে। সেখানে এই দালালের তরফের প্রশ্ন হচ্ছে যে সংসার করলে তবে তো সংসারে থাকবে, সংসার তো করেই না, সেই কারণে এখান ওখান সেখান বেড়াতে চলে যাচ্ছে। তো আমি দালালকে একটা প্রশ্ন করতে চাইছি,
তুই তো দিন রাত বাড়িতে থাকিস, দিন রাত বাড়িতে থেকে দিনে 3 থেকে 4টে করে ভিডিও দিস, প্লাস তোর ডেলি ব্লগ একটা আইডি সামলাস, এত এত টাকা রোজগার করছিস, কিন্তু একটা সন্তান কেন তার ঠাকুমা দাদুকে কেন দাদু ঠাকুমা হওয়ার সুখ দিতে পারছিস না? তোর মা বাবাকে কেন দিদা দাদু হওয়ার সুখ দিতে পারছিস না? কেন নিজের হাজবেন্ডকে বাবা হওয়ার সুখ দিতে পারছিস না? কেন নিজেকে মা হওয়ার সুখ দিতে পারছিস না? তুই তো এত টাকা ইনকাম করছিস, তুই বাড়ির বাইরে বেরোস না, কারণ কি তোর আগে ফোকাস যে আমাকে ভিডিও দিতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে। তো তুই এতটাই নরকের কীট যে টাকা ইনকাম করছিস সেই টাকা তোর কোনো মানে ভালো কাজে লাগবে না। নানান রকম কেস কামারি, যত রকম কোর্ট কাছারি আছে, সমস্ত কিছুতে সেই সমস্ত টাকা তোকে দিয়ে দিতে হচ্ছে। তাহলেই ভাব যে তুই কতটা লোকের পেছনে লেগে এই সমস্ত নোংরা টাকা উপার্জন করছিস, যেটা কিনা তুই কখনোই সুখ ভোগ করতে কাজে লাগাতে পারবি না। এই যে দীপ দাদাভাইয়ের সাথে সীমাদির একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে দিচ্ছে, এটা জাস্ট মানা যায় বন্ধুরা? কখনোই মানা যায় না। দেখো, এখানে আমি রিনাকে একটা কথা বলছি। রিনা তার দাঁত ফোগলা বয়ফ্রেন্ডের সাথে পরকীয়া চালিয়েছিল সকলকে না জানিয়ে, সকলের অজান্তে, এমনকি নিজের মা বাবার অজান্তে, এমনকি নিজের হাজবেন্ডের অজান্তে। শুধুমাত্র কে জানতো? নিজের বান্ধবী। সেও কিনা সাবধান করেছিল যে না, এটা হলে এরকম কিছু একটা খারাপ ঘটনা ঘটতে পারে, যার জন্য এই বিষয়টা করা উচিত নয়। আমরা যখন ভিডিও মানে কলটা শুনেছিলাম, তখন কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে খুব সুন্দরভাবে তার বান্ধবী আমাদের সামনে প্রেজেন্টেশন করেছিল যে সে কিভাবে বারণটা করেছিল। মা বাবা জানতে পারলে নাকি মা বাবারা নিজেদেরকে আর বাঁচিয়ে রাখতে পারবে না, মারা যাবে। সেখানে এই যে দালাল ট্যাগটা লাগাচ্ছে সন্দীপদার সাথে সীমাদির, তোমরা একবার ভেবে বলো তারা কি কিছু লুকিয়ে চুরিয়ে করছে? যেখানে যাচ্ছে ভিডিও দিচ্ছে। যদি সত্যি তাদের মধ্যে কোনো নোংরা সম্পর্ক থেকে থাকতো, তাহলে তারা কিন্তু ভিডিও করতে দিত না, তারা আমাদের সামনে ভিডিও করে দেখাতো না। সব থেকে বড় কথা, যেখানে কিনা নিজের মা উপস্থিত থাকে, সেখানে কি করে একটা মায়ের বয়সী মায়ের সাথে নোংরামো করা যেতে পারে বন্ধুরা? একবার জাস্ট একটা কথা ভাবো, যেই মানুষটার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে, সেই মানুষটা নিশ্চয়ই এই ধরনের জিনিসগুলো নিজের মাইন্ডে সবসময় সেট আপ করে নিয়েছে যে আমি যদি আমার 10 বছরের ছোট, 6 বছরের ছোট ভাগনার সাথে, 5 বছরের ছোট আমার বান্ধবীর ছেলের সাথে, যাকে কিনা আমরা নিজের সন্তান সমতুল্য বলে মনে করি, আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে ও কেন করতে পারে না? মানে আমার চিন্তাধারার সাথে তার চিন্তাধারাকে মিলিয়ে ফেলছে, যেই কারণবশত সে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে ফেলছে। ভুলবশতই, কারণ তার এই সমস্ত কথাবার্তা বলার জন্য তার যে ভবিষ্যৎ কতটা অন্ধকার, সে হয়তো নিজেও বুঝতে পারছে না। সে কি বললো যে বাবাকে কেন নিয়ে যাওয়া হলো না? দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি, বিশেষত কে কি করে জানি না, আমি অন্তত মনে করি যখন হাজব্যান্ড ওয়াইফ বা সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যায়, বাড়িতে কিন্তু নয় শ্বশুর শাশুড়ি নয় বাবাকে রেখে যায়। আবার যখন সপরিবারে মিলে যায়, তখন কোনো না কোনো রিলেটিভকে বাড়িতে রেখে যায়। কারণ কি, আমরা জানি আমাদের কাছে যে যতটুকুনি জিনিস আছে, যতটুকুনি সম্পদ আছে, সেটা আমরা কোনো মতেই কিন্তু খোয়াতে পারবো না। জানি কপালে দুর্ভোগ থাকলে সেটা হবেই, সেটাতে কোনো রকম কিছু করার নেই, কিন্তু তবু একটা সেফটি অবলম্বন করার জন্য কিন্তু একটা মানুষকে আমরা বাড়িতে রেখে যাই। সেখানে আমরা খুব ভালো করেই জানি সন্দীপদার বাবা অতটাও বাইরে বেরোতে পছন্দ করে না। আগে তো বেরোতেই না, এখন তবুও একটু আদ্রু বেরোই, কারণ একটা ধাক্কা থেকে তারা এমন একটা আঘাত পেয়েছে যেখান থেকে তাদের সত্যিই হয়তো বাইরে বেরোবার একটু প্রয়োজন আছে। সেখানে সন্দীপদার বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ হচ্ছে, তারা তাদের মতো করে ডেলি ব্লগ দিচ্ছে, এবং ব্লগাররা এখন চায় নিত্য নতুন কন্টেন্ট আমাদের সামনে দিতে, কারণ একঘেয়ে জিনিস কারোরই দেখতে ভালো লাগে না। এই যে আমি যদি তোমাদের সামনে প্রতিদিন রিনাকে নিয়ে বলে যাই, তাহলে তোমাদের কি শুনতে ভালো লাগবে? মাঝে সাঝে যদি আমরা মানে মন্দিরাকে নিয়ে বলি, মাঝে সাঝে যদি আদার্স কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলি, তাহলে তোমাদেরও সেটা শুনতেও ভালো লাগবে আর আমাদেরও সেটা বলতে ভালো লাগবে, তাই না? তো সেখানে তার বাবা সেখানে যায়নি, জাস্ট তার মানে খুব একটা বাইরে যেতে ইচ্ছে করে না, এবং বাড়িতে একটা মানুষ রাখতে হবে বা থাকতে হবে সেই কারণবশত। নিজে পরকীয়া করব নিজের দিদির বয়সী একটা মানে মহিলার সাথে, এই কারণবশত তার বাবাকে কিন্তু রেখে যায়নি, কারণ গাড়িতে কিন্তু জায়গা ছিল। তো এখানে বলা হচ্ছে যে সীমাদি নাকি ওই গাড়িতেই ছিল। আচ্ছা, সীমাদি কিন্তু ওই দালালের মতো একদম লোটে ছুটকি নয়, যথেষ্ট স্বাস্থ্যবান একজন মহিলা। সেই মানুষটা যদি সিটে বসে থাকতো, আমরা কি দেখতে পারতাম না? নিশ্চয়ই দেখতে পেতাম। তার ভিডিও থেকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারি যে তারা আলাদা দুটো গাড়িতে গেছিল এবং ওখানে গিয়ে মিট আপ করেছিল। একটা গাড়িতে সন্দীপদা, তার সন্তান এবং তার মা ছিল, আর একটা গাড়িতে সীমাদি এবং কিছু ভিউয়ার্স ছিল। আজকে আমি একটা কথা তোমাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, অনেক ব্লগারের সাথে আমি হয়তো দেখা করেছি, কিন্তু তাদেরকে আমি কোনো সময় আমার ভিডিও শুট করে দেখাইনি। হ্যাঁ, যাদের সাথে দেখানোর প্রয়োজন মনে হয়েছিল তাদের সাথে দেখিয়েছি, কিন্তু অনেকের সাথেই দেখা সাক্ষাৎ
মানে হয়েছে, কোনো প্ল্যানিং মাফিক নয়, রাস্তাঘাটে দেখতে গিয়ে মানে দেখতে পেয়ে গেছি, তো কথাও বলেছি, কিন্তু সেটাকে আমি আমার ভিডিওর মধ্যে শুট করার প্রয়োজন মনে করিনি। কারণ কি, চাই না এই জিনিসগুলো আমার বন্ধুদের সামনে যাক, যাতে কিনা আমাকে কেউ বলুক যে না তুমি ওর সাথে ফিটিংস আছো বা ওর সাথে মিট আপ করে তুমি সমস্ত কিছু কথাবার্তা জানছো। তো সেই জায়গায় এই যে দালাল কথাটা বললো যে মানে একটা গাড়িতে 3 জন, ভিউয়ার্সরা ছিল সীমাদির সাথে, যেই কারণে সীমাদি দেখাতে পারেনি, কারণ ভিউয়ার্সরা চায় না যে তাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানো হোক। শুধুমাত্র কি আমরা ব্লগাররা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজস্ব ভিউজের জন্য তবুও মানছি আমরা ভিডিও শুট করে ফেলি মাঝে সাঝে, যে না কোথাও না কোথাও আমাদের একটু ইচ্ছা থাকে যে বড় ব্লগারকে একটু দেখলে আমার ভিডিওতে হয়তো একটু ভিউজ হতে পারে, তাই না? তো সেখানে যারা শুধুমাত্র অ্যাজ এ ভিউয়ার্স, তাদের কিসের ফায়দা থাকবে? তারা তো তাদেরকে মানে নিজস্ব স্বপ্ন, নিজস্ব ফ্যান বলে মনে করে, জাস্ট তাদের সাথে দেখা করাটা একটা যথেষ্ট বিষয়, সেখানে তাদের সাথে ভিডিও করার কোনো রিজন আছে বলে তারা অন্তত মনে করে না, সেই কারণে কিন্তু দেখায়নি। তারপর আসছি রুম নিয়ে যে কথাগুলো এই দালাল বললো, না জেনে বুঝে কত রকমের নোংরাম কথা বলে দেয়, ছি ঘেন্না করে যে এইরকম একটা মহিলা একজন টিচারের বৌমা কি করে হতে পারে, কি দেখে কে বিয়ে করে এনেছিল, কি মানে মান সম্মান আছে এদের ফ্যামিলির, কত রকম নোংরামও হতে পারে। এই ধরনের মহিলাকে না দেখলে সত্যি বোঝা যায় না। একটা রুমে নাকি মানে দুজনে নাকি বেড শেয়ার করেছে, এই ধরনের কথাবার্তাগুলো শুনতে জাস্ট নিজের কান ঝালাপালা হয়ে যায়। তারপরেও আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুনতেও হবে এবং এই ধরনের কথা তোমাদের সামনে কিন্তু আমাদেরকে বলতেও হবে। এবার তোমাদেরকে আমি কিছু কিছু স্ক্রিনশট দিয়ে দেবো যে 2টো রুম নেওয়া হয়েছিল, একটা রুমে কিন্তু 2টো বেড ছিল, যেখানে কিনা একটা বেডে তোমার কিষাণু এবং সীমাদি এবং একটা সময় তার কি বলবো সন্দীপদার মাকে দেখা গেছে, আর একটা সময় কিন্তু সন্দীপদার যে আর একটা রুম দেখিয়েছে সেই রুমটা সিঙ্গেল ভাবে দেখা গেছে। আবার কিছুটা পর এটা দেখা গেছে যে ওই রুমটাতেই বললো, সন্দীপদা বলছে যে মানে তার ছেলে কিষাণু, তার মা শোবে সীমাদি, এবং পাশের ঘরে ভিউয়ার্সদের সাথে সন্দীপদা শোবে। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, মানে যে ঘরটা একটা বেডের জন্য নেওয়া ছিল সেটাতে সীমাদি, কিষাণু এবং সন্দীপদার মা শুয়েছে, এবং একটা রুমে হয়তো ভিউয়ার্সরা শুয়েছে একটা বেডে, আর একটা বেডে হয়তো সন্দীপদা শুয়েছে। তো সেখানে এইটা নিয়ে এত জলঘোলা, এত নোংরামো করার কিছু কি আছে বন্ধুরা? কিছুই নেই। যার মাথায় এই ধরনের নোংরামো জিনিসগুলো করে যে আমি যদি ছোট 6 বছরের ভাইয়ের সাথে রিলেশন রাখতে পারি, সেখানে ও না রাখার কি আছে? মানে তোর এতটাই মানে কুটকুটুনি জাস্ট বাই যে তুই কাউকে নিয়ে বলতেও ছাড়িস না। একবার বলার আগে ভাব তুই কিভাবে জাতি ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করতে চাইছিস, যেখানে কিনা আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রত্যেকটা ভাই বোনদেরই ভালোবাসি, যেটা যে কোনো ধর্মেরই হোক, সে আমাদের কাছে মুসলিম ভাই বোনই হোক, খ্রিস্টান ভাই বোনই হোক, যে কোনো যেই ভিউয়ার্স হোক, আমরা তাদেরকে নিজের প্রাণের থেকে হয়তো বেশি ভালোবাসি, কারণ তারা আমাদের ভিডিও দেখে বলে আমরা একটা তবু মাসের শেষে কিছু একটা দেখতে পাই ভিডিও করার জন্য। তাদের ভালোবাসা, তাদের মানে কি বলবো উৎসাহ না থাকলে আমরা হয়তো ভিডিও দিতে পারতাম না। সেখানে এই দালাল কি বললো যে মন্দিরার কথাটা বলছি, মন্দিরা যখন ওই ডান্স করছিল ওই জিনিসটাকে, তখন নাকি মানে ঈদের সময় যে কোলাকুলিটা করা হয় সেইটা বললো। তো এইটা বলে একদম কি ঠিক কাজ করেছে বন্ধুরা? আমি তো এটা মেনে নিতে পারলাম না, যদিও সে ওখানে অনেক কিছু লিখে দিয়েছে যে আমি জাস্ট কোলাকুলিটাকে বলেছি, পবিত্র ঈদকে আমি এখানে কখনোই উদ্দেশ্য করে বলিনি। কিন্তু না বন্ধুরা, ও ঈদকে উপলক্ষ করেই এই কিন্তু কথাটা বলেছে। যারা আমার মুসলিম ভাই বোনেরা আছো, তোমরা অন্তত এইটার প্রতিবাদ করলেই পারতে যে এই ধরনের কথাগুলো তুমি কিভাবে বলতে পারো। তোমার জন্য শাস্তি হওয়া উচিত, কারণ তুমি একটা পবিত্র ঈদকে নিয়ে একটা নেশার জিনিসের সাথে তুলনা করছো, যে পবিত্র ঈদের সময় ওই সমস্ত নেশার জিনিস নিয়ে নাকি এইরকম কোলাকুলি করায়। আমি তো কোনোদিনও চোখে দেখিনি, কারণ ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে, নানান কাস্টের ফ্রেন্ড আছে, তাদের মধ্যেও কোনোদিনও এই ধরনের কথাবার্তা শুনিনি। সেখানে এই দালাল কিভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারে বন্ধুরা? তোমাদের এই জায়গায় অন্তত ঘোর আপত্তি জানানো উচিত ছিল, এটা অবভিয়াসলি এখনো পর্যন্ত হওয়া উচিত। সেখানে এ তো এই জাত ভেদাভেদ করতে আরম্ভ করেছে, মানে কোথা থেকে দেশ বাংলাদেশকে নিয়ে যা নয় তাই বলছে, কোনো সময় জাত নিয়ে বলছে, কোনো সময় আবার কাস্ট নিয়ে বলছে, মানে যা নয় তাই কিন্তু বলে যাচ্ছে। এরপর আসি কিষাণু। আসলে কি জানো তো, নিজের একটা জায়গা ফাঁকা আছে, তো সেই কারণে বাচ্চা কখন কি করে তার চাঞ্চল্যপনা কখনোই বুঝতে পারবে না, সেই ফিলিংসটা তার মধ্যে মানে কখনো তৈরি হবে না। দেখো, আমরা পোষ্যকে নিজের সন্তান সমতুল্য মনে করি, কিন্তু একটা পোষ্যকে পুষতে গেলে আর একটা সন্তানকে মানুষ করতে গেলে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। একটা পোষ্যকে তুমি শিকল দিয়ে একটা দরজার সাথে বেঁধে রেখে দিতে পারবে, সে ওইখানেই থাকবে দাঁড়িয়ে, কোথাও যাওয়ার তার ক্ষমতা হবে না। কিন্তু একটা বাচ্চাকে কি তুমি পারবে শিকল দিয়ে
ঘরের মধ্যে রেখে তুমি বাইরে চলে যেতে পারতে? কখনোই পারবে না। সেখানে যতই আমরা পোষ্যকে মানে সন্তান সমতুল্য করে মনে করি, একটা বাচ্চার সাথে কিন্তু কখনোই আমরা তাদের তুলনা কিন্তু করতে পারি না। এই যে কিষাণু, তার সোয়েটার পরা নিয়ে, তার স্কুল যাওয়া নিয়ে, তার খাওয়া দাওয়া নিয়ে, তার ফোন দেখা নিয়ে, তার পড়াশোনা নিয়ে এই দালালের কতই না চিন্তা। অথচ তার মানে অপরদিকে দেখি ম্যান্ডি তখন তাকে একবারও বোঝায়নি যে তুই যে জিনিসগুলো করছিস তোর মেয়েটার কি হচ্ছে, তুই একবার এখান তো একবার ওখান, একটা স্কুল চেঞ্জ তো আর একটা স্কুলে ভর্তি, আবারও সেখান থেকে তোর সন্তানকে তুই মানে নিয়ে চলে আসতিস, এতে তোর বাচ্চার কি হচ্ছে? যদিও কিষাণুর থেকে মন্দিরার মেয়ে অনেকটাই প্রায় বড়, প্রায় 3 বছরের বড়, সেখানে তাকে নিয়ে তার এত চিন্তা ছিল না যতটা চিন্তা কিষাণুকে নিয়ে। কারণ কি, তার কন্টেন্ট পেতে হবে, আর একমাত্র একটাই এখন তার কন্টেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সন্দীপ দা এবং তার সন্তান। বলছে সোয়েটার পর্যন্ত পরায়নি, ওই একই ড্রেস পরিয়ে রেখে দিয়েছে। তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো বন্ধুরা, যে ও কিন্তু ফুল হাতা একটা সোয়েটার এবং জিন্সের একটা, যত সম্ভব ওটা জিন্সেরই প্যান্ট ছিল, একটা ফুল প্যান্ট কিন্তু পরেছিল। কিন্তু বাচ্চারা তো খুব ভালো করেই তোমরা জানো, এই পরবে, এই মানে ড্রেস খোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আমার নিজের সন্তানের কথাই বলছি, কোনো মতে টুপি পরবে না, বাইরে বেরোনো মানেই ওকে জিন্স পরতে হবে এবং হাফ কি বলবো গেঞ্জি, এই ধরনের জিনিস পরতে হবে। মানে ওর এখন থেকে স্টাইল জিনিসটা চলে এসছে। সেখানে আমি তাকে আধ ঘন্টা 1 ঘন্টা জোর করে রাখলেও যখনই রুমের ভেতরে পৌঁছে যাব তখন কিন্তু সঙ্গে সঙ্গে নিজে থেকে চেঞ্জ করাতাবার জন্য জেদ করবে, এবং সেই জেদ আমরা সেই মুহূর্তে হয়তো ফুলফিল করে দিই যে ঠিক আছে চলো ঘরের মধ্যে যেহেতু চলে এসেছি ওকে চেঞ্জ করিয়েই দিই। সেখানে এই দালাল কিছু না জেনে বুঝে ভিডিওতে এত রকমের কথাবার্তা বলে দিতে পারে। একটা কথা ভেবে বলো তো বন্ধুরা, একটা বাবা কি কখনো তার সন্তানের ক্ষতি করতে চাইবে? যদি দালালের কথা অনুযায়ী আমি মেনে চলি যে তার সন্তান নাকি তার একটা কন্টেন্ট, তাহলে যেটা তার আসল কন্টেন্ট তাকে শরীর খারাপ অবস্থায় ফেলে দেবে, তাহলে এত সুন্দর সুন্দর ব্লগগুলো আমাদের সামনে প্রেজেন্টেশন কিভাবে করবে? একবার জাস্ট ভেবে দেখেছিস দালাল? ও সুন্দরভাবে, সন্দীপদা সুন্দরভাবে তার সন্তানকে মানে কিষাণুকে সোয়েটার জিন্স পরিয়ে কিন্তু নিয়ে গেছে, তারপর ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করেছে। মানে কিভাবে যে এই নোংরাম ছড়াচ্ছে ওয়াইটি থেকে, সত্যি না দেখলে সত্যি বোঝা যায় না। এরপর আসছি আরো একটা কথায়, যেটা তোমাদেরকে প্রথমে বললাম যে এই দালাল রিনার অজান্তে রিনার গায়ে এমন একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যার জন্য রিনার সাথে এই দালালের সম্পর্ক মনে হয় খুব একটা ভালো থাকবে না। দালাল তার ভিডিওর মধ্যে ভুলবশত একটা কথা বলে ফেললো যে যতই তুমি তোমার ভিডিওর মধ্যে ভালো মানে মুহূর্ত দেখাও, যত হাসিখুশি ভাবে ভিডিও দাও, কিন্তু অফ ক্যামেরায় তুমি নিজের ব্যবহার কি কখনো চেঞ্জ করতে পারবে? নিজের মেন্টালিটি কি কখনো চেঞ্জ করতে পারবে? এই এক্স্যাক্টলি কথা তুই কিন্তু তোর দালালকে মানে না বলতেও বলে ফেললি যে রিনায় যতই তার ভিডিওর মধ্যে হাসি খুশি ভিডিও দিক না কেন, যতই সুন্দরভাবে নিজে ভিডিওতে মানে কথা বলুক না, কিন্তু সে তার ব্যবহার কি জীবনেও চেঞ্জ করতে পারবে? তার প্রমাণ রিনার মামার বাড়িতে গিয়ে যাওয়া ভিডিও, যে 6 মিনিট কত একটা সেকেন্ডে, 6 মিনিট 39 না 40 সেকেন্ডে এরকম একটা কথা বলছিল রিনা, যে অনেক দুঃখ কষ্ট আমার মধ্যে আছে কিন্তু আমি শেয়ার করতে তোমাদের সামনে পারি না। তাহলেই ভাবো বন্ধুরা, অনেক দুঃখ কষ্ট আছে মানে অফ ক্যামেরায় এমন তো কিছু তাদের পরিবারের মধ্যে হয় যেটা ও শেয়ার করতে পারে না। কারণ রিনা তার বাপের বাড়ি থেকে চলে এসছে নয় করেও, শ্বশুর বাড়ি থেকে চলে এসছে নয় করেও প্রায় 3-4 মাস তো হয়েই গেল। সেখানে এখনো তার মনের মধ্যে কিসের এত কষ্ট? যেখানে মানুষ অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, যেখানে মানুষ নিজেকে শেষ করে দেওয়ার মতো প্ল্যান চারিপাশ থেকে শুনতে পাবে, সেখান থেকে যখন সে বেরিয়ে আসতে পারবে সে তো ভাববে আমি স্বাধীন, আমি আমার মতো করে জীবনটাকে কাটাবো। সেখানেও সেই মেয়েটা বলছে যে সে নাকি কষ্টে থাকে, বলতে পারে না। তাহলে এই যে দালাল কথাটা বললো যে ভিডিওর সামনে তুমি যতই হাসি মুখে ভিডিও দাও না কেন, যতই মানুষের সামনে ভালো ব্যবহার করো না কেন, অফ ক্যামেরায় তুমি কি তোমার ব্যবহার চেঞ্জ করতে পারবে? এই সেম কথাটা রিনার জন্য প্রযোজ্য হলো। সে কি অফ ক্যামেরায় নিজের মেন্টালিটি চেঞ্জ করতে পারবে? একটা ধরে একটা ছাড়া আর একটা ধরে আর একটা ছাড়া, যেরকমটা এখন দাঁত ফোগলাকে ছেড়ে দিয়ে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে মত্ত হয়ে গেছে, যেই কারণেই দাঁত ফোগলার সাথে তার সম্পর্কটা এখন এতটাও রসারসি নেই যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল। না পুরোপুরি ডিটাচ হয়ে গেছে এটাও বলবো না, অবভিয়াসলি আছে সম্পর্ক, কিন্তু সেইভাবে কিন্তু নেই। তো এই যে একটা কথা দালাল বলে ফেললো, এই কথাটা বলে দালাল কিন্তু প্রমাণ করে দিল যে সে কিভাবে ইনডাইরেক্টলি রিনাকে জুতোর বাড়িটা মারলো। এরপরেও রিনা কি করে জানি না এর সাথে সম্পর্ক রাখার জন্য আবারও নতুন করে প্ল্যানিং করবে বা মিট আপে যাওয়ার মতো একটা প্ল্যান করবে। এরপর আসছি সীমা দিদিভাইকে নিয়ে কিছু কথা বলতে। তুমি এতই বা কেন গুরুত্ব দিচ্ছ এই দালালকে? এই দালালকে তুমি গুরুত্ব দিয়ে তুমি কতটা যে ভুল করছো তুমি নিজেও জানো না। তুমি তারামার কাছে গিয়ে পড়া সিঁদুর নিয়ে তুমি আজ দিব্যি দিলে যে তুমি নাকি আলাদা রুমে ছিলে,
তুমি নাকি সন্দীপ দাকে ভাইয়ের মতো ভাবো। দেখো আমরা মানুষ দেখলেই কিন্তু বুঝতে পারি। সব থেকে বড় কথা, যদি অফ ক্যামেরায় কিছু হতো তাহলে নয় সেটা মানা যেত, না তোমরা যেটা করো সেটা অন ক্যামেরায় করো, সেটা আমরা চোখে দেখতে পাই। তাহলে এখানে সিঁদুর নিয়ে দিব্যি দেওয়াটা তোমার একবারেই কিন্তু উচিত হয়নি। কারণ আমরা যেই জিনিসটাকে এতটা মানি, দালালের কথাটা বাদ দিচ্ছি, কোনো সময় শাঁখা মানে খুলে ফেলছে, শাঁখা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে, সিঁদুর পরা বন্ধ করে দিচ্ছে, লক্ষ্মীর ঘট পর্যন্ত পাতে না, দুর্গাপুজোয় নানান রকম চিন্তা আছে বলে পুষ্পাঞ্জলিটা পর্যন্ত দিতে যেতে মানে যাচ্ছে না, সেই জায়গায় সেই মানুষকে প্রমাণ দিতে তুমি তোমার নিজের সিঁদুরকে সবার সামনে এইভাবে বললে যে সিঁদুরের দিব্যি নিয়ে তুমি বলছো যে তুমি সন্দীপ দাকে ভাই মনে করো। এটা এত প্রমাণ দেওয়ার কি আছে? আমরা কি কিছু বুঝতে পারছি না, কিছু জানতে পারছি না? আরো একটা কথা, সব জায়গায় কেন এই সীমাদিকে নিয়ে যেতে হয়? তো দেখো বন্ধুরা, সব জায়গায় কেন এই সীমাদিকে নিয়ে যেতে হয় এই কথাটা বলতে গেলে একটা কথা তোমাদেরকে একটু মনে করে দিতে চাইছি। এই দালালও কিন্তু এই মন্দিরার সাথে অনেক কবার প্রায় মিট আপ করেছে, সে হয়তো স্বীকার করবে না, কিন্তু কবার আমরা ভিডিওতে দেখতে পেয়েছি জাস্ট একবার। বারংবার কেন আমাদের সামনে দেখায়নি? কারণ সে জানতো যে এর সাথে মিট আপ করাটা যদি আমি আবার বন্ধুদের সামনে দেখাই তাহলে আবারও আমাকে নানান রকম নেগেটিভ কমেন্টস করা হবে, সেই কারণে আমাদের সামনে দেখায়নি। দেখবে কিছু বছর পর, কিছুদিন পর সেই সমস্ত ভিডিও ক্লিপও আমাদের সামনে কিন্তু এই দালাল নিজেই দেখাচ্ছে। সেখানে সন্দীপ দা এবং সীমাদির মধ্যে একটা সত্যিই দিদি ভাইয়ের সম্পর্ক আছে, যেটা কিনা সবসময় আমরা দেখতে পাই। তাহলে সেখানে তুমি প্রমাণ দেওয়ার জন্য নিজের সিঁদুরকে কিন্তু কখনোই এইভাবে অপমান করবে না। এটাকে অপমান করাই বলে। যে একটা মানুষকে প্রমাণ দিতে গেলে আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ, যে দুটো সম্পদ থাকে, সিঁদুর মানে স্বামী আর সন্তান মানে সংসার, এই দুটোকে তুমি দাওপে কেন লাগাচ্ছ? রিকোয়েস্ট রইল, তোমার থেকে অনেকটা ছোট তবু বলবো, সিঁদুর নিয়ে এবং সন্তান নিয়ে কখনো কারোর কাছে কোনো দিব্যি বা কোনো রকমের কোনো কিছু ছুঁয়ে স্পর্শ করে কাউকে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আবার কি, এমন একটা মানুষকে তুমি প্রমাণ দিচ্ছ যে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত একটু ভালোবাসা দিতে পারে না, নিজের স্বামীকে, স্বামীর যে একটা শান্তি, সেই শান্তিটুকুনো দিতে পারে না। সেই শান্তি খোঁজার জন্য কার কাছে যায়? অন্য কোনো অপর কোনো ছেলের কাছে, যে কিনা তার সাথে 6 বছরের ছোট। দেখো মন্দিরা করেছিল এমন একটা ছেলে যার সাথে তার কোনো পরিচয় দূর তাক ছিল না। কিসের জন্য তার সাথে পরিচয়? শর্ট ফিল্ম করার জন্য। কিন্তু এই দালাল কি করেছিল? ভাগনা, যে কিনা ননদের ছেলের সাথে এইরকম নোংরামো করতে পারে, তার মুখে কি এই ধরনের কথাগুলো মানায় বন্ধুরা? কখনই কিন্তু মানায় না। সেটা হচ্ছে যে একটা মানুষের মৃত্যুতে কতটা খুশি এই দালাল, জাস্ট ভাবা যায় না। মানে মৃত্যুতে বলাটা ভুল হলো আমার, মানে মৃত্যুর সংবাদ শুনে তো কি জানো তো, ভগবান আছেন, সেই কারণেই এই ধরনের বিষয়গুলো আছে। তোমরা অনেকেই জানো, আলিলিসাকে অনেকেই তোমরা চেনো, আমার খুব ভালো লাগে, আমাকেও কমেন্ট করে, আমিও তাকে খুব পছন্দ করি, তার ব্যবহার, তার হাবভাব। একজন ভিউয়ার্স হিসেবে এতটা মাটির মানুষ সত্যিই মানে কি বলবো, ওয়াইটিতে না এলে দেখতে পেতাম না। অনেক ভিউয়ার্সই আছে এরকম ধরনের আমাদের সাথে খুবই সুন্দরভাবে কিন্তু মেশে। তার জলজান্ত প্রমাণ তোমরা আমার কিছুদিনের ডেলি ব্লগ ভিডিওতে হয়তো দেখতে পাবে। সেখানে এই যে তার নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু তার নামে এই ফেক অ্যাকাউন্ট কেন খোলা হলো? কারণ কি, সে কোথায় থাকে? বাংলাদেশে থাকে। তার নামে যদি একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই ফেক অ্যাকাউন্ট থেকে নানান রকমের বাজে মন্তব্য করা যায়, তাহলে কেউ কিছু কিন্তু করতে পারবে না। কারণ সে যেহেতু বাংলাদেশে থাকে, কিছু সে করতে পারবে না এদিকের কেউ ফেক অ্যাকাউন্ট খুললে, এই কারণে। এবং সে যথেষ্ট পপুলার হয়েছে সন্দীপদার বাড়িতে গিয়ে, তার নামে এই কারণে কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে নানান রকমের কমেন্টস করা হচ্ছে বন্ধুরা। এবং সেই কমেন্টসটা দেখার পর মানে যদিও লোগোটা তার আলিলিসার যে অরিজিনাল যে অ্যাকাউন্টের লোগোটা, তাতে তাদের স্বামী স্ত্রী এবং সন্তানের ছবি দেওয়া আছে, আর আরেকটা যে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে দেখবে একটা অন্য রকমের ছবি দেওয়া আছে। সেখানে সেই অ্যাকাউন্ট থেকে ওই কমেন্ট আসার পর এই দালালের কাছে কমেন্ট যায়, সেখানে এই দালাল লাভ রিয়াক্ট দেয়, পরবর্তী সময় গিয়ে সেই কমেন্টটা ডিলিট করে দেওয়া হয়। তো আমি দালালকে একটা প্রশ্ন করতে চাইছি, বুকে যদি এত সাহস থেকে থাকে তাহলে কমেন্টসটা লাভ রিয়াক্টটা তুলে কেন দিলি? প্লাস সেই কমেন্টটাকে তুই কেন ডিলিট করলি? তুই তো একদম মানে ওয়াইটি ডন একজন, তাহলে কেন তুই ডিলিট করতে গেলি? কারণ কি তুই খুব ভালো করেই জানিস যে তুই এটা একটা বাজে কাজ করছিস, কারণ মৃত্যুর একটা মানে সংবাদ শুনে তুই সেখানে লাভ রিয়াক্ট দিছিস। আরে বাবা, কিছু নাই দিতে পারতিস, তা বলে লাভ রিয়াক্ট? দেখো বন্ধুরা, অনেকের সাথেই আমাদের শত্রুতাপনা থাকে, তা বলে চাই না যে সে পৃথিবী থেকে চলে যাক। কারণ কি, শত্রু না বেঁচে থাকলে তার সাথে শত্রুতাপনা করবো কি করে? এটা তো আমার পার্সোনাল ভাবে মনে হয় যে সে যদি বেঁচে থেকেও আমার সাথে শত্রুতা করতে পারে, তাহলে আমি নিজের প্রতি একটা শক্তি জাগাতে পারবো, আমি নিজের প্রতি নিজে আরো বেশি গুরুত্ব দিতে শিখবো যে ও এই বিষয়টি নিয়ে আমাকে শত্রুতাপনা করছে, তাহলে এই বিষয়টা আমাকে করে দেখিয়ে দিতে হবে ওকে, যাতে ও হিংসায় আরো জ্বলে পুড়ে মরে। সেখানে ও কিনা লাভ রিয়াক্ট দিয়েছে। তো এখানে আমি বলবো
সীমাদির হাজবেন্ডের আরো 100 বছর 200 বছর আয়ু কিন্তু ভগবান বাড়িয়ে দিল। কারণ এটা আমরা কথাতেই জানি যে যখন কারোর নাম করতে করতে তার ফোন চলে আসে বা তার আগমন বাড়িতে ঘটে, তার মানে তার আরো অনেক আয়ু হলো। এবং কারোর ভুলবশত যদি মৃত্যুর সংবাদ আমরা শুনে থাকি তাহলে তার আয়ু আরো দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু কথাতেই আছে। সেখানে এটাই কিন্তু আমরা ভিউয়ার্সরা বলবো যে তোমাকে কিছু করার জন্য সিঁদুরের প্রমাণ দিতে হবে না, তোমার স্বামীর আয়ু আরো 100 বছর দীর্ঘায়ু হবে। এই দালাল যেভাবে নোংরামো ওয়াইটিতে করছে তার জন্য সে যে কতটা মানে কি বলবো গরম তেলে একদম ফুটন্ত তেলে ভাজা ভাজা হবে ও নিজেও জানে না। আর এই যে কথাটা তোমাদেরকে বললাম যে এই যে রিনার গায়ে ট্যাগ লাগালো, তো রিনারও মনে হয় এই বিষয়গুলো একটু বোঝা উচিত যে তাকে সাপোর্ট করে ঠিক কথায়, 30 জন্য তাকে কংগ্রেস জানাচ্ছে ঠিক কথায়, কিন্তু অজান্তেই যে তাকে নিয়ে কত নেগেটিভ কথা বলে দিচ্ছে, কাউকে উদ্দেশ্য করে বলতে গিয়ে পিঞ্চ মেরে কিন্তু রিনাকেও বলে দিচ্ছে, সেটা হয়তো রিনা বুঝতেও পারছে না বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবারও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা করছি। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো।